আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল এর 17 তারিখেই আমরা জানি যে বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে এবং নিলাম নাকি ড্রাফট, এই বিষয়টা নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা ইতিমধ্যেই বোধহয় ক্লিয়ার হয়ে গেছে। নিলাম পদ্ধতিতে যাচ্ছে বছরের বিপিএলটা এবং নিলাম পদ্ধতিতে যাওয়ার যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু আমরা খানিকটা অলরেডি ফিল করতে পারছি। এবং এক্সাইটিং কেন, তার কারণ হচ্ছে কোন প্লেয়ারকে কত দামে বিড করা হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু আসলে মূল মজাটা কিন্তু আমরা পাই এবং সেই জায়গাটার এক্সাইটমেন্টটা আবারও ফিরে আসছে এবারের বিপিএল এর মধ্য দিয়ে। আমি জানি আপনারা অনেকে ডিসঅ্যাপয়েন্টেড আছেন যে আসলে 8 দলের খেলা কেন হচ্ছে না, কিংবা 7 দলের খেলা কেন হচ্ছে না, কেন মাত্র 5টা টিম নিয়ে খেলা হচ্ছে। আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এই 5টা টিম নিয়ে খেলা হলে অনেক গোছানো একটা বিপিএল হওয়ার একটা ভালো সম্ভাবনা আমরা দেখছি। ভালো কোয়ালিটি ক্রিকেটারদের পেছনে প্লেয়াররা বা ফ্র্যাঞ্চাইজিরা ইনভেস্ট করতে পারবেন সেরকম একটা লক্ষণ আমরা দেখছি। এবং এবারের নিয়মকানুনগুলো যেভাবে সুন্দর করে মেপে দেয়া হচ্ছে, আমার কাছে মনে হয় যে খুব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের সবার কাছে যে কোন দল কিভাবে করে এগিয়ে যাবে এবং কিভাবে করে এক একটা প্লেয়ারকে তারা নিয়ে আসবে তাদের দলে। সো নিয়মগুলো একদম শুরু থেকে যদি যাই, এবারের বিপিএল এ কিভাবে করে একটা ফ্র্যাঞ্চাইজি তাদের দলটা বানাবে। টোটাল বাজেট যদি চিন্তা করি, টোটাল বাজেট আপনার প্রায় 10 কোটি টাকার মতো এবং সেখানে দেশি বিদেশি প্লেয়ারদের মিলিয়ে এরকম 10 কোটি টাকার একটা হিসেব প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির রয়েছে, যার মধ্যে 4.5 কোটি টাকা যদি হিসাব করি, 4.5 কোটি টাকা হচ্ছে আপনার লোকাল প্লেয়ারদের কেনার জন্য অ্যামাউন্ট। এবং এই 4.5 কোটি টাকা ম্যাক্সিমাম এই টাকাটা দিয়ে তারা সর্বনিম্ন 13 জন লোকাল ক্রিকেটার এক একটা ফ্র্যাঞ্চাইজি দল কিনতে পারবে, অর্থাৎ 13 জন কিনবেন। বাজেট হচ্ছে ম্যাক্সিমাম 4.5 কোটি টাকা এবং সেই 4.5 কোটি টাকার ভেতরেই আপনার 13 জন প্লেয়ার মিনিমাম কিনতে হবে। আপনি চাইলে বেশি নিতে পারেন যদি ভালোভাবে আপনি নেগোশিয়েট করে নিতে পারেন, বা নিলামের মধ্যে আপনি ভালো কিছু অপশনস বের করে আনতে পারেন কম দামে, যেগুলো হয়তো অন্য ফ্র্যাঞ্চাইজিরা চাইছে না। এইভাবে করে আপনি দল গোছাতে চাইলে 13 জনের বেশি করা সম্ভব, তবে মিনিমাম 13 জন লোকাল প্লেয়ার আপনার কিনতে হবে এবং টোটাল বাজেট সর্বোচ্চ বাজেট 4.5 কোটি টাকা। এর ভেতর দিয়েই এই 13টা প্লেয়ার আপনার মিনিমাম কিনতে হবে, চাইলে আরও বেশি কিনতে পারেন, তবে টাকার লিমিট বাড়বে না, 4.5 কোটি থাকবে। বিদেশি ক্যাটাগরিতে কি হচ্ছে, বিদেশি ক্যাটাগরিতে ওভারঅল যে বাজেটটা ধরা হয়েছে প্রতি ফ্র্যাঞ্চাইজির জন্য সেটা হচ্ছে $3,50,000 এবং যেটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন সেটা হয় প্রায় 4.5 কোটির কাছাকাছি, অর্থাৎ 4,30,00,000 বা এই ধরনের কোনো একটা জায়গায় আসে। সো আপনি দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে এক একটা ফ্র্যাঞ্চাইজির জন্য বাজেট এখন ধরা হচ্ছে 4.5 কোটি হচ্ছে লোকাল প্লেয়ারদের জন্য, 13 জন কিনতে হবে মিনিমাম, এবং সেই সাথে 4,30,00,000 টাকা এই ক্যাপের ভেতরে আপনার বিদেশি প্লেয়ার কিনতে হবে। বিদেশির ক্ষেত্রে ব্যাপারটা আনলিমিটেড আছে, রেজিস্ট্রেশন দেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ফুল সিজনের জন্য বিদেশি আনা যাচ্ছে না। বিদেশি ক্রিকেটারদের জন্য কোনো ক্যাপ নেই বা কোনো লিমিট নেই যে অমুক সংখ্যক বিদেশি আপনার কিনতে পারবেন, যত খুশি আপনি কিনতে পারেন, কিন্তু ওভারঅল টাকার অ্যামাউন্টটা থাকতে হবে 4,30,00,000 বা 35,00,000 টাকার ভেতরে। সো এই হচ্ছে ওভারঅল বাজেট এক একটা ফ্র্যাঞ্চাইজি দলের। এবং এছাড়াও যে বিষয়টা আছে, ডিরেক্ট সাইনিংয়ে লোকাল 2 জন খেলোয়াড় সাইন করানোর সুযোগ থাকবে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর, এবং ডিরেক্ট সাইনিংয়ে এই দুটো লোকাল খেলোয়াড়ের যে দামটা বা যে টাকাটা সেটা খেলোয়াড়ের সঙ্গে তাদের নেগোসিয়েট করে আলটিমেটলি একটা ডিল বের করতে হবে। এখানে বিপিএল এর কোনো আলাদা হস্তক্ষেপ নেই, তবে অবশ্যই সেটা প্রপারলি রেজিস্টার্ড করা থাকতে হবে এবং ব্যাপারটা থাকতে হবে এভাবে করে যে অমুক অ্যামাউন্টে ওই প্লেয়ারটাকে নেওয়া হচ্ছে। এবং বিপিএল এর অকশনের আগে বা নিলামের আগেই কিন্তু এই ডিরেক্ট সাইনিংগুলো করা সম্ভব হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। সো ডিরেক্ট সাইনিংয়ের ব্যাপারটায় অনেকেই কিন্তু এগিয়ে গেছেন। আমরা দেখেছি যে 5টা ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত তারা অন্তত একজন হলেও ক্রিকেটার সাইন করিয়ে ফেলেছে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে। এখন সেই খেলোয়াড়দের তালিকায় যদি যাই, সেটা ইন্টারেস্টিং একটা বিষয় হবে। কে কোন দলে যাচ্ছেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে ডিরেক্ট সাইনিংয়ে নিয়ে নিয়েছে, অর্থাৎ তাদের নামটা কিন্তু আর নিলামে উঠছে না। এই 2 জন ক্রিকেটারকে ঢাকা ক্যাপিটালস ডিরেক্ট সাইনিংয়ে নিয়ে নিয়েছে। ঢাকা তাদের ডিরেক্ট সাইনিং ক্যাপটা পূরণ করে ফেলেছে। রংপুর রাইডার্স তারা নিয়েছে নুরুল হাসান সোহান, যাকে তারা ক্যাপ্টেনও বানাচ্ছে, এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান, যিনি গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। মুস্তাফিজকে রংপুর রাইডার্স তারা কিন্তু কিনে নিয়েছে এবারের মৌসুমে। ইন্টারেস্টিং একটা সাইনিং। রাজশাহী ওয়ারিয়ার্স তারাও কিন্তু তাদের 2 জন ডিরেক্ট সাইনিং এর ঘটনাটা প্রকাশ করে দিয়েছে। কোন 2জনকে তারা নিচ্ছেন, একজন হচ্ছেন তানজিদ হাসান তামিম, অন্যজন হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই দুটো ক্রিকেটারকে রাজশাহী ওয়ারিয়ার্স তাদের ডিরেক্ট সাইনিং হিসেবে নিয়েছে। সেই সাথে চট্টগ্রাম রয়্যালস তারা এখনো খানিকটা পিছিয়ে রয়েছে বলা যায়, মাত্র 1জন ক্রিকেটারকে তারা ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে সাইন করাতে পেরেছে, তিনি হচ্ছেন শেখ মেহেদি। অন্যজন কে হবেন সেটা কিন্তু আমরা এখনো জানার অপেক্ষায় রয়েছি। এবং সিলেট টাইটান্স তারাও তাদের 2 লোকাল ক্রিকেটার ডিরেক্ট সাইন করে ফেলেছে। একজন হচ্ছেন মেহেদি হাসান মিরাজ, যাকে দলের ক্যাপ্টেন বানানো হবে, এবং সেই সাথে অন্যজন হচ্ছেন নাসুম আহমেদ, বাহাতি অর্থোডক্স স্পিনার।
তো সবকিছু মিলিয়ে 5টা দলের মধ্যে কিন্তু 9 জন ক্রিকেটার ইতিমধ্যেই ডিরেক্ট সাইনিংয়ে লোকাল ক্যাটাগরিতে ঢুকে গেছেন। এখন নিলামের সময় দেখতে হবে ইন্টারেস্টিং ঘটনা, কে কোন দলে যান এবং কত দামে তাদেরকে নিয়ে রাখা হয়। এখন নিলামটায় আমি যেটা বলছিলাম যে ওভারঅল বাজেট লোকাল ক্রিকেটারদের জন্য 4.5 কোটি টাকা, এবং আমরা যদি ফরেন ক্রিকেটারদের জন্য ধরি 4,30,00,000-এর মতো। আর ডিরেক্ট সাইনিংয়ের হিসাবটা আলাদা, সেটা ফ্র্যাঞ্চাইজিরা নিজেরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাদের নেগোসিয়েশনটা কমপ্লিট করবেন। সো আনুমানিকভাবে ধরে নেওয়া যায় ওভারঅল বাজেটটা এক একটা ফ্র্যাঞ্চাইজির জন্য 10 কোটির মতো হচ্ছে, 10 কোটি টাকার মতো হচ্ছে। তো এই লিমিটের ভেতরেই তাদেরকে তাদের দলটা সাজাতে হবে। এখন যদি আমরা ডিটেলসে যাই, যে একটা নিলামটা যখন অনুষ্ঠিত হবে সেখানে তার আগে ডেফিনেটলি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রাইস রেঞ্জে খেলোয়াড়দেরকে লিস্ট করা হবে। সো লোকাল লিস্টের দিকে আমরা তাকাই একটু, সেই জায়গায় লিস্টটা এখনো রেডি না, তবে ক্যাটাগরিগুলো তৈরি করা হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে এ ক্যাটাগরি। ক্যাটাগরি এ মানে বেস্ট প্রাইস, সবচাইতে প্রিমিয়াম প্লেয়ার্স, তাদের জন্য 50 লক্ষ টাকা হচ্ছে বেস প্রাইস। মানে এই 50 লক্ষ মিনিমাম এর দামে কিনতে পারবেন, এবং অকশনে যখন উঠবে যদি অন্য কেউ এর চেয়ে বেশি দিতে চায় আস্তে আস্তে তারা তাদের বিডটা বাড়াতে পারে। সো বিড ইনক্রিমেন্টটা কিভাবে হবে? যদি একজন বিড করেন এই ক্যাটাগরি এর একজন ক্রিকেটারের জন্য, সাপোজ ঢাকা ক্যাপিটালস তারা যে কোনো একজনের জন্য বললেন যে আমি 50 লক্ষ টাকা দিয়ে তাকে কিনতে চাই, যখন তার নামটা উঠবে। অন্য একটা টিম সাপোজ সিলেট টাইটান্স, তারা বলতে পারে যে আমি বিড দিব। সো মিনিমাম বিড বাড়ানোর উপায় হচ্ছে 5 লাখ 5 লাখ করে, এভাবে করে বিডটা বাড়তে থাকবে, এবং এইভাবে করেই সর্বশেষ যে সবচেয়ে বেশি দাম হাঁকাবে সেই ফ্র্যাঞ্চাইজিটা সেই প্লেয়ারটাকে নিয়ে নিতে পারবে। সো এটাই হচ্ছে বেসিক হিসাব। সো ক্যাটাগরি এতে 50 লক্ষ টাকা হচ্ছে বেস প্রাইস, এবং 5 লক্ষ টাকা করে প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেক বিডে আপনি এগিয়ে যেতে পারবেন। বি ক্যাটাগরি হচ্ছে 35 লাখ টাকা, এবং সেখানে 3 লাখ টাকা করে বিড ইনক্রিমেন্ট হবে, এবং এই ক্যাটাগরি থেকে প্রত্যেকটা দলে মিনিমাম 2 জন করে ক্রিকেটারকে তাদের কিনতেই হবে। ক্যাটাগরি এ থেকে যেটা 50 লাখ, সেখান থেকে মিনিমাম 1 জন করে ক্রিকেটার এই নিলাম থেকে আপনাদের কিনে নিতেই হবে। তারপরে সি ক্যাটাগরি, যেখানে 22 লক্ষ টাকা বেস, এবং সেখান থেকে 3টা করে প্লেয়ার নিতেই হবে প্রত্যেকটা টিমকে মিনিমাম, এবং বিড ইনক্রিমেন্ট হবে 1 লাখ টাকা করে। সো ক্যাটাগরি সিতে কেউ যদি একজনকে বিড করে এবং অন্যজন যদি তার উপরে কিছু দিতে চায়, 1 লাখ 1 লাখ করে বাড়তে থাকবে। সো এভাবে করে প্রাইসটা বাড়বে। ডি ক্যাটাগরি হচ্ছে 18 লক্ষ টাকার, এবং এই ক্যাটাগরির প্লেয়ারদের 3 জনকে কিনতে হবে অন্তত প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে মিনিমাম, এবং ইনক্রিমেন্ট হবে বিডের 50,000 টাকা করে। বেস প্রাইস যেটা 14 লাখ টাকার, সেটা হচ্ছে ক্যাটাগরি ই, সেখানে 30,000 টাকা করে বাড়বে, এবং এই ক্যাটাগরি থেকে মিনিমাম 2টো প্লেয়ারকে কিনতে হবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে। সেই সাথে এফ ক্যাটাগরিও আছে। এফ ক্যাটাগরি মানে কিন্তু ফেল না, এফ ক্যাটাগরি মানে হচ্ছে মানে একদম লোয়েস্ট টায়ার আর কি। 6টা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা আছে, সেখানে 11 লক্ষ টাকা হচ্ছে বেস প্রাইস, এবং এই ক্যাটাগরি থেকে 2 জন প্লেয়ারকে কিনতে হবে মিনিমাম, এবং সেখানে বিড ইনক্রিজ হবে 20,000 টাকা করে। সো এই হচ্ছে লোকাল ক্রিকেটারদের নিয়ম, এবং বলেই কিন্তু দেয়া আছে যে কয়জন মিনিমাম নিতে হবে এক একটা ক্যাটাগরি থেকে। সো এটা একটা ভালো জিনিস আমার কাছে মনে হয়। লিস্টটা দেখতে আমি খুব ইন্টারেস্টেড আসলে, লোকাল ক্রিকেটারদের যে লিস্টটা আমরা দেখবো যেখানে কে কোন ক্যাটাগরিতে পড়ছে, সেটা দেখতে খুব ইন্টারেস্টিং হবে, এবং সেটা নিশ্চয়ই আপনার 17 তারিখ যেটা নভেম্বরের, যেদিন অকশনটা হওয়ার কথা তার আগেই দিয়ে দেবে। সো তখন নিশ্চয়ই ওটা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করতে পারবো। এই মুহূর্তে আমরা ওভারসিজ যারা রয়েছেন, বিদেশি ক্রিকেটারদের জন্য কি নিয়ম আছে এবারের বিপিএল এ অকশনে, সেই বিষয়টা একটু দেখে আসি। ক্যাটাগরি এ তে বেস প্রাইস হচ্ছে $35,000, এবং সেটা প্রায় 47 লাখ টাকার মতো পড়ছে আপনি যদি ডলার থেকে টাকায় কনভার্ট করেন, এবং প্রত্যেক ইনক্রিমেন্ট এবং প্রত্যেকটা ইনক্রিমেন্ট হবে $5,000 করে। ক্যাটাগরি বি $25,000, ক্যাটাগরি সি $20,000, ক্যাটাগরি ডি $15,000, ক্যাটাগরি ই হচ্ছে $10,000, অর্থাৎ 5টা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিদেশি প্লেয়ারদেরকে লিস্ট আউট করা হবে, এবং ইনক্রিমেন্টের প্রসেসটাও এক একজনের জন্য ভিন্ন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, যেভাবে করে আসলে এবারের বিপিএল এর নিলামটা অনুষ্ঠিত হবে, এবং যে ডিরেক্ট সাইনিং এর আপডেট আছে সেটাও আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। ওভারঅল আপনাদের কাছে এই নিলামে ফিরে আসার সিস্টেমটা কেমন লাগছে, যেটা শেষ 2012-তে মনে হয় আমরা দেখেছিলাম হতে, যেটা দ্বিতীয় বিপিএল ছিল। সো এই ব্যাপারটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড, এবং ডিরেক্ট সাইনিং এ এখনো পর্যন্ত যে দল যাদেরকে নিয়েছে কোন দলটাকে আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং আপনারা আপনাদের যে ফেভারিট টিম রয়েছে সেই ফেভারিট টিমে আসলে নিলাম থেকে কোন কোন প্লেয়ারদেরকে চান সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।